বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 5 জুন 22 জ্যৈষ্ঠ এবং ফার্সি
15 খোরতদ রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। জাতিসংঘে ইরানের ভোটের অধিকার স্থগিত রাখার বিষয়ে প্রথমেই থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং চীন থেকে করোনা ভাইরাসের টিকা কেনা নিয়ে আবারও সৃষ্ট কূটনৈতিক জটিলতা প্রসঙ্গে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকার প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল, ইয়াদিউদ আহরনুতের রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবারও যুদ্ধ শুরু হবে, হামাসের হুঁশিয়ারি। বিএনপি গণতন্ত্রের হত্যাকারী ওবায়দুল কাদের, লুটপাটে ব্যস্ত সরকার মির্জা ফখরুল ইসলাম। এবং ভারতে করোনায় এ পর্যন্ত প্রায় 1400 চিকিৎসকের মৃত্যু। গুজরাটে 15 জুন থেকে কথিত লাভ জিহাদ আইনের বাস্তবায়ন শুরু। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা ইয়াদিউদ আহরনুত এ খবর দিয়েছে। পত্রিকাটির সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। পত্রিকাটি বলেছে, 11 দিনের যুদ্ধে হামাসের রকেট হামলার মুখে নিরুপায় হয়ে ইসরায়েল যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার মধ্যস্থতা কামনা করে। যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীতে। পত্রিকাটির তথ্য অনুসারে ইহুদিবাদী ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে আমেরিকা, মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। তবে জো বাইডেন প্রশাসন এ ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি। ফলে মিশরকে ইসরায়েল বার্তা পাঠায় এবং মার্কিন অনুমোদন নিয়ে মিশর যেন হস্তক্ষেপ করে। এদিকে হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যের অবয়ব পাল্টে যাবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পর কাতার একথা বলল। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আল সানি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব। গতকাল তাঁর এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। শেখ আব্দুর রহমান বিন আল সানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবারও যুদ্ধ শুরু করবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে এই সাক্ষাৎকার দেন তিনি। সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া পবিত্র জেরুজালেম, আল কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার
হুমকি এখনো বিদ্যমান। সেক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস। সামি আবু জুহরি বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনো মেনে চলছে, তবে ইসরায়েলের আচরণের উপর এর ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে। হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি বলেছেন, গত কয়েক মাসে দখলদার মার্কিন সেনাদের শতকরা 60% ইরাক থেকে বহিষ্কার করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি এই তথ্য জানান। কাজিমি বলেন, গত বছর ইরাক সরকার আমেরিকার সঙ্গে 3 দফা বৈঠক করেছে এবং দ্বিতীয় দফা বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুস্তফা আল কাজিমি জানান, তৃতীয় রাউন্ড বৈঠকের আগে আমরা শতকরা 60% মার্কিন সেনা ফেরত পাঠাতে সমর্থ হয়েছি এবং শিগগিরই মার্কিন কর্তৃপক্ষ বাকি সেনা ফিরিয়ে নেওয়ার একটি সময়সীমা ঠিক করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে এবং এই সম্পর্কের ব্যাপক প্রশংসা করেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যকার সহযোগিতার কারণে ইরান বিরোধী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। 2003 সালের প্রথম দিকে সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাত তুলে ইরাকে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন। তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি বজায় রয়েছে। যদিও 2007 থেকে 2011 সালের মধ্যে বেশিরভাগ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছিল, তবে 2014 সালে সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশকে মোকাবিলা করার নামে ইরাকে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হয়। ইরাকের জনগণ এর বিরুদ্ধে দিন দিন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 43 জনের মৃত্যু হয়েছে। গত 9 মের পর গত 26 দিনে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে একদিনে এত বেশি মানুষ মারা যায়নি। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো 12,801 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,447 জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,09,314 জনে। গত একদিনে করোনা মুক্ত হয়েছেন 1,667 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,49,425 জন। এদিকে নোয়াখালীতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। কয়েক মাসের তুলনায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মাঝে করোনা শনাক্ত হয়েছে। একদিনে 39টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 127 জনের। আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, লুটপাটে ব্যস্ত সরকার। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশ সরকারের সড়ক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে। আজ শনিবার সকালে নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, সেনাপ্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেনা শাসক জিয়াউর রহমান। 1977 সালে হানা ভোটের নামে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা গুম করেছিল। ওবায়দুল কাদের একথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সকল কর্মকাণ্ডের মূলে রয়েছে দুর্নীতি ও লুটপাট। এমনকি জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকাও তারা লুট করেছে।
আজ শনিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। তিনি বলেন, কোভিডে মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এজন্য মানুষকে বাঁচতে হলে তাদের কাছে ক্যাশ টাকা পৌঁছাতে হবে, তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, কিন্তু এদিকে সরকারের কোনো ব্যবস্থা নেই। দলের নেতাকর্মীদের হতাশ না হবার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, আজকে একটি দানব সরকার আমাদের সবকিছু তছনছ করে দিয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিকল্পিত সংগ্রামের মাধ্যমে এসব প্রতিহত করতে হবে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে ভারত প্রসঙ্গ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত 646 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওই তথ্য জানিয়েছে। করোনার প্রথম ঢেউয়ে 748 জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনা ভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি। আইএমএ সূত্রে প্রকাশ, 2 জুন পর্যন্ত মারা যাওয়া 646 জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল জাতীয় রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়। ভারতে করোনায় এ পর্যন্ত প্রায় 1400 চিকিৎসকের মৃত্যু হয়েছে। ভারতের বিজেপি শাসিত গুজরাটে আগামী 15 জুন থেকে কথিত লাভ জিহাদ আইন কার্যকর হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ওই সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের বিজেপি শাসিত গুজরাটে 15 জুন থেকে কার্যকর হচ্ছে কথিত লাভ জিহাদ আইন। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ওই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে গুজরাটে যারা জোর করে ধর্মান্তরিত করবে এবং প্রতারণামূলকভাবে বিয়ে করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে এই আইন প্রয়োগের নেপথ্যে উদ্দেশ্য হল কোনো প্রলোভন, জবরদস্তি বা কোনো ধরনের সহিংসতা ঘটিয়ে যাতে কেউ কারো ধর্মান্তর না করতে পারে। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত লাভ জিহাদের আইনকে অনুমোদন দিয়েছেন। লাভ জিহাদ আইনের আওতায় প্রতারণা মাধ্যমে বিয়ে করে জোর করে ধর্মান্তরিত করার ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মী ডক্টর সাইফুল্লাহ আজ শনিবার রেডিও তেহরানকে বলেন, আইন দিয়ে সবসময় সত্যকে ছোঁয়া যায় না। আইন একটা পদ্ধতি মাত্র, কিন্তু সেই পদ্ধতির বাইরেও অন্য যে সত্য রূপ, মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধ, এগুলোর উপরেই আমাদেরকে বেশি করে জোর দিতে হবে। 10 বছর তারপর 10,000 বছরের আইন করা হলেও যদি জেল জরিমানার আইন করা হয়, তাতেও কেউ যদি কাউকে ভালোবাসবে বলে মনে করে, একমাত্র তার পারিবারিক মূল্যবোধ, তার ব্যক্তিক মূল্যবোধই সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে পারে। কোনো আইনের বলে এখান থেকে আমরা তাকে রক্ষা করতে পারবো না। তিনি বলেন, ভালোবাসা হলো মানুষের চিরন্তন প্রবৃত্তি। সেই প্রথম দিন থেকে এ পর্যন্ত আছে এবং হয়তো সৃষ্টি যতদিন থাকবে ততদিন এর কোনো ব্যতিক্রম থাকবে না। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরানে খুব শীঘ্রই 18 বছরের কম বয়সী শিশু কিশোরদের টিকা প্রদান শুরু করা হবে। ইরানি ভ্যাকসিন কোভ ইরান বারাকাত প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়াং জার্নালিস্ট ক্লাব আজ এই খবর দিয়েছে। তারা আরো জানিয়েছে, বারাকাত ভ্যাকসিন প্রকল্পের গবেষক মিনু মাহরাজ বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় ও সাংস্কৃতিক জমায়েতের মতো গণসমাবেশে যোগ দেওয়ার আগে ভ্যাকসিন নেওয়া জরুরি। তিনি আরো বলেন, সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দ্রুত খুলে দেওয়া উচিত। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগে অবশ্যই সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের টিকা নেওয়া জরুরি। কোভ ইরান বারাকাত ইরানি গবেষকদের তৈরি করোনার প্রথম ভ্যাকসিন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান
দৃষ্টিপাতে ইরানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, ইরান জাতিসংঘে তার সদস্য পদের চাঁদা পরিশোধ না করায় ইরানকে এই সংস্থার সাধারণ পরিষদের ভোটাভুটিতে অংশ নেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হল। ওই চাঁদার পরিমাণ $1,62,51,000 মার্কিন ডলার। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান জাতিসংঘের কাছে ওই চাঁদা পাঠাতে পারছে না। তাই জাতিসংঘের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সন্ত্রাসের কারণেই যে ইরান ওই চাঁদা তো দূরে থাক, খাদ্য ও জরুরি ওষুধও কিনতে পারছে না, সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। জারিফ আরও বলেছেন, সাগরে প্রকাশ্যে দস্যু বৃদ্ধি করে ইরানের 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রি থেকে যে $110 মিলিয়ন আয় করেছে আমেরিকা, জাতিসংঘ সেই অর্থ থেকে ইরানের বকেয়া চাঁদা সংগ্রহ করতে পারে। একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যেমন তার তেলের আয় ও বৈদেশিক রপ্তানির আয় সংগ্রহ করতে পারছে না, তেমনি ইরান তার কেনা বিদেশি পণ্যের মূল্যও পরিশোধ করতে পারছে না। জাতিসংঘ মহাসচিবের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসের কারণেই যে ইরান জাতিসংঘের চাঁদা পরিশোধ করতে পারছে না এবং ইরানি জনগণও নানা সংকটের শিকার। এসব বিষয়ে জাতিসংঘ নির্লজ্জভাবে উদাসীন। জাতিসংঘের বৈষম্যমূলক কাঠামোর কারণে ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলো ও প্রভাবশালী অন্য অনেক দেশ এই বিশ্ব সংস্থার নানা সিদ্ধান্তের উপর প্রভাব ফেলছে। যেমন সৌদি সরকারের আর্থিক সহায়তার কারণে জাতিসংঘ 2016 সালে শিশু ঘাতক সরকারগুলোর তালিকা থেকে রিয়াদের নাম বাদ দেয়, যদিও সৌদি সরকার ইয়েমেনি শিশুদের হত্যা করা সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনেক প্রস্তাব লঙ্ঘনকারী মার্কিন সরকার ও দখলদার ইসরায়েলের নানা অপরাধযোগ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। চীন থেকে করোনা ভাইরাসের টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। চীন থেকে টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। এর আগে চুক্তি লঙ্ঘন করে টিকার দাম প্রকাশ করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। এবার ঢাকায় নিযুক্ত চীনা উপরাষ্ট্রদূত ওয়ালং ইয়ান আজ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানিয়েছেন, চীন সরকার তো দূরের কথা, সিনোফার্মের সঙ্গে টিকা আমদানিতে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বাংলাদেশে। এই অবস্থায় আবারও টিকা নিয়ে সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা এবং একটা অনিশ্চয়তা। আর এই পরিস্থিতির জন্য কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছে বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, এখন এখানে কিন্তু আমরা কোনো মত পার্থক্য দেখছি না। চীনও চাচ্ছে বাংলাদেশের টিকা বিক্রি করতে এবং বাংলাদেশও চীন থেকে টিকা আমদানি করতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো সোর্স নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা এবং কূটনৈতিক ব্যর্থতায় টিকা আমদানিতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। তবে চীনের উপরাষ্ট্রদূত আজ জানিয়েছেন, চীনের উপহার হিসেবে 6 লাখ ডোজ টিকা আগামী 13 জুনের মধ্যে ঢাকা আসছে। চুক্তি সই করে অগ্রিম মূল্য পরিশোধ করেও বাংলাদেশ ভারতের কাছ থেকে টিকা না পেয়ে চীনের দ্বারস্থ হয়। করোনা টিকা সংকট মোকাবেলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সাথে আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে।
বাংলাদেশ চীন টিকা কূটনীতির তৎপরতার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা এবং সময় ক্ষেপণের কারণে টিকা পেতে দেরি হয়েছে বাংলাদেশের মানুষের। এরই মাঝে আলোচনায় আসে অপ্রকাশযোগ্য চুক্তির বিষয়টি, যার জন্য চীনা ভাষায় লেখার স্থানে সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক নানা দুর্বলতার কথাও উঠে আসে জনসমক্ষে। ইতিমধ্যে অপ্রকাশযোগ্য চুক্তির শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার গণমাধ্যমকে জানিয়ে দেন, ডোজ প্রতি $10 বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। চীন অন্য দেশের কাছে যে দামে টিকা বিক্রি করছে তার চেয়ে কম দামে বাংলাদেশকে টিকা দিচ্ছে। এই খবর জানাজানি হলে সেই সব দেশ বাংলাদেশের দামের কথা উল্লেখ করে বাড়তি মূল্য ফেরত চায়। এ নিয়ে চীনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। পরে চীনের কাছে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন বলেছেন, চীন বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে আর আমরা বলেছি এটি অসতর্কতার কারণে হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না। দৃষ্টিপাত শুনলেন। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল, ইসরায়েলি পত্রিকার রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবারও যুদ্ধ শুরু হবে, হামাসের হুঁশিয়ারি। বিএনপি গণতন্ত্রের হত্যাকারী ওবায়দুল কাদের, লুটপাটে ব্যস্ত সরকার মির্জা ফখরুল এবং ভারতে করোনায় এ পর্যন্ত প্রায় 1400 চিকিৎসকের মৃত্যু। গুজরাটে 15 জুন থেকে কথিত লাভ জিহাদ আইনের বাস্তবায়ন শুরু। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।